সত্য ঘটনা অবলম্বনে রচিত উপন্যাস নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব ৯ ও ১০। ইসরাত নিচে আসতে দেখে পারভেজ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সজল ওর পেছনে পেছনে আসছে। পারভেজ সজলকে দেখে সজলের কাছে গিয়ে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? সজল: এই তো ভালো আছি, তুমি কেমন আছো? কাজকর্ম কেমন চলছে? সব ঠিকঠাক চলছে তো? পারভেজ: জি স্যার, আপনার দোয়ায় ভালোই আছি। ম্যামকে কি নিয়ে যাব? সজল: তোমার ম্যামকে আমার গাড়িতে করে নিয়ে যাব, তুমি পেছনে গাড়ি চালিয়ে আসো। ইসরাত এবার বুঝলো পারভেজের সাথে সজলের কোনো সম্পর্ক আছে, দুজন পূর্ব পরিচিত। আপনি পারভেজ ভাইয়াকে চেনেন কিভাবে? সজল: তুমি গাড়িতে ওঠো, যেতে যেতে তোমাকে বলবো। ইসরাত: আপনার সাথে আমি যাব না, পারভেজ ভাইয়ার সাথে যাব। আপনার সাথে গেলে আমার আব্বু জেনে যাবে আমি প্রাইভেট পড়তে যাই নাই, আপনার বাড়িতে আসছি। জানলে তো ভালোই হবে, তার মেয়ে যে পড়ালেখার নাম দিয়ে মিথ্যা কথা বলে স্যারের বাড়িতে আসে, সেটা তার জানা অবশ্যই দরকার। ইসরাতের এবার খুব রাগ লাগছে, বাজে লোকটার ওপরে ঘৃণা হচ্ছে। তার জন্য এখানে আসছে, আর এখন সেই কিনা তাকে তার বাবার কাছে খারাপ বানাতে চায়। এই লোকটা খুব বাজে জঘন্য একটা লোক। ইসরাতের চোখ ভিজে আসছে, কান্না করে দিবে। সেই সময় সজল: এই অভদ্র মেয়ে, সারাদিন ন্যাকা কান্না করতে থাকো, তাড়াতাড়ি গাড়িতে উঠো, থাপ্পড় দিয়ে গাল একদম ফাটিয়ে দিব। ইসরাত আর কিছু বলল না, পিছনে বসতে যাবে, তখন সজল বলল সামনের সিটে গিয়ে বসো। ইসরাত কিছুটা রাগ নিয়ে দরজাটা ঠাস করে খুলে বসে পড়ল। সজল তার পাশে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। ইসরাত গাড়ির কাজটা একটু নামিয়ে দেন। সজল কাজ নামিয়ে দিল। ইসরাত বাইরে তাকিয়ে দেখে সবকিছু অন্ধকার হয়ে আসছে, হালকা হালকা বৃষ্টির ছিটে পড়ছে। সজল: মাথা ভেতরে ঢোকাও, হাত বাহিরে দিও না, বৃষ্টির পানি গায়ে লাগলে জ্বর আসবে। ইসরাত: তাড়াতাড়ি গাড়ি চালান, বাইরে আবহাওয়া বেশি ভালো দেখাচ্ছে না, মনে হয় ঝড় তুফান হবে। সজল: তাহলে তো ভালোই হয়, রাস্তার মাঝখানে তোমাকে নামিয়ে দেব। ইসরাত কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, আমাকে একা কেন রাস্তার মাঝখানে নামিয়ে দিবেন? আমি পারভেজ ভাইয়ের সাথে গেলেই ভালো হতো, আপনি না তার সাথে যেতে দিলেন না। এদিকে আমি কিছু চিনি না, একা যাব কি করে? বাহিরে বজ্রপাত হচ্ছে। ইসরাত চিল্লিয়ে সজলকে জড়িয়ে ধরল। সজল ওর দিকে তাকিয়ে বলল, ভয় করছে বেশি? আমার অনেক ভয় করছে, তাড়াতাড়ি চলুন। সজল এক হাত দিয়ে গাড়ির বেয়ারিং ধরে অন্য হাত দিয়ে ইসরাতকে জড়িয়ে নিল, নিজের অনেকটা কাছে নিয়ে আসলো। ইসরাত নিজের শরীরের যতটুকু শক্তি আছে সব দিয়ে সজলকে জড়িয়ে ধরে আছে। বাহিরের অবস্থা খুবই খারাপ, ঝড়ো হাওয়ার বাতাস বইছে, বৃষ্টি পড়ছে, বজ্রপাত হচ্ছে, বাহিরের গাছপালাগুলো হেলে দুলে পড়ছে। সজল গাড়ি ঘুরিয়ে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে থামালো। ইসরাত ভয়ে কান্না করছে। সজল নিজের সিটবেল্ট খুলে ইসরাতকে কোলের উপরে বসিয়ে বলল, এই বোকা, কাঁদছো কেন? আমি আছি তো, আমি থাকতে তোমার কিছু হবে না, বাড়ি পৌঁছে দিব। ইসরাত পিটপিট করে চোখ খুলে দেখে সজলের শরীরের সাথে লেপ্টে আছে। কেমন জানি অনুভূতি হচ্ছে ইসরাতের, এই অনুভূতির নাম জানা নেই। সজলের কোল থেকে নেমে যেতে চাইল। সজল কোমর শক্ত করে চেপে ধরে, কোথায় যাচ্ছ? তোমার না ভয় করছে? আমাকে জড়িয়ে ধরে বসে থাকো, তাহলে আর ভয় করবে না। ইসরাত: আমাকে ছাড়ুন, আমার কেমন জানি লাগছে। সজল মিটমিটিয়ে হেসে, কেমন লাগছে আমাকে বলো, আমি এখনই ঠিক করে দিচ্ছি। ইসরাত: আপনার ঠিক করতে হবে না, ছাড়ুন, আমি সিটে বসবো, আপনি গাড়ি চালান, বাড়ি যেতে হবে, মা চিন্তা করবে। কথাগুলো মাথা নিচু করে বলছে, সজলের দিকে তাকাচ্ছে না। সজল ইসরাতের কোমর ছেড়ে গাল ধরে মাথাটা উঠিয়ে তাকিয়ে দেখে ইসরাতের ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। মেয়েটাকে এত মায়াবী লাগছে, নিজেকে সামলানো খুব দায় হয়ে দাঁড়িয়েছে, নিজেকে বেসামাল লাগছে। সুইট হার্ট, সো সরি বলেই ইসরাতের ঠোঁটের সাথে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ইসরাত কিছু বুঝে উঠতে পারল না, দুই হাত দিয়ে সজলের বুকের উপরে ধাক্কা দিচ্ছে, হু হু করছে। সজল এক হাত দিয়ে ইসরাতের মাথা চেপে ধরে, অন্য হাত দিয়ে ইসরাতের দুই হাত চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। 20 মিনিট পর ছেড়ে দিয়ে পাশের সিটে ইসরাতকে বসিয়ে সিটের সাথে মাথাটা হেলিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সজল। ইসরাত মুখ চেপে ধরে কান্না করছে আর বলছে, আপনি খুব খারাপ লোক, জঘন্য লোক, আমাকে এখনই বাড়িতে দিয়ে আসুন। সজলের মন এখনো অশান্ত হয়ে আছে, নিজেকে কোনোভাবে শান্ত করতে পারছে না। গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর যেতেই দেখে পারভেজ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সজল গাড়ি থেকে বেরিয়ে দরজা খুলে দিয়ে বলল, পারভেজের সাথে বাড়িতে যাও, পরের রাস্তা তোমাদের এলাকার। ইসরাত কিছুই বলল না, সজলের দিকে একবারও তাকালো না, গাড়ি থেকে বেরিয়ে গেল। ইসরাতে যাওয়ার দিকে সজল তাকিয়ে আছে।
1 ঘন্টা ড্রাইভ করে সজল তার নিজস্ব ক্লাবে প্রবেশ করে। সজল প্রবেশ করা মাত্রই সবার মাথা নিচু করে রাখে। গান অফ করে দেওয়া হয়। সবাই ক্লাব থেকে বেরিয়ে যায়। সজল নিজের চেয়ারে বসে, সেই চেয়ারটা একমাত্র সজলের জন্যই বরাদ্দ। একজন স্টাফ গিয়ে জিজ্ঞেস করলো, স্যার আপনার জন্য কি কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবো? সজল, বিয়ার নিয়ে আসো। সব স্টাফরা সজলের দিকে তাকালো, কারণ সজল আজ পর্যন্ত এখনো বিয়ারে হাত দেয়নি, সবসময় কোল্ড ড্রিঙ্ক খেয়েছে। সজল বলে উঠল, 2-3টা বোতল নিয়ে আসো। সজল একের পর এক বোতল খালি করতে থাকে, কিন্তু কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। আজ নিজেকে উন্মাদ উন্মাদ লাগছে, নিজের উপরে নিজেই খুব বিরক্ত হয়ে পড়ল। এক পর্যায়ে সজলের মাথা গরম হয়ে গেল। দাঁড়িয়ে টেবিলে লাথি মেরে ফেলে দেয়। কাচের দরজা ঘুষি মারার সাথে সাথে সব কাচের টুকরোগুলো নিচে পড়ে গেল। সজলের হাত থেকে রক্ত বের হচ্ছে। এত বছর পরে মাত্র 2 ঘন্টার জন্য কাছে পেয়ে শান্ত মনটা আজকে অশান্ত হয়ে উঠছে। যন্ত্রণাগুলো বেড়ে যাচ্ছে। প্রিয়তমার ঠোঁটের স্পর্শ পেয়ে নিজেকে আরো উন্মাদ উন্মাদ লাগছে। মেয়েটা এখনো বড় হচ্ছে না। সজল আজকে নিজের আয়ত্তে নাই, কন্ট্রোলের বাইরে চলে গেছে। সজল চিৎকার করে বলে উঠল, আমার তোমাকে চাই। সজল মাটিতে লুটিয়ে পড়ে যাবে, তখন আদনান এসে সজলের হাত ধরে, কি হয়েছে, পাগলামি করছিস কেন? সজল, স্যার আমাকে ইসরাতের কাছে যাব, আমার এখনই ইসরাতকে লাগবে। আদনান বুঝলো ইসরাতকে নিয়ে কিছু হয়েছে, না হলে সজল এরকম বেপরোয়া হতো না। সজল অনেক স্ট্রং, নিজেকে নিজেই সামলাতে পারে। ছোটবেলা থেকে একা যুদ্ধ করে এত দূর আসছে। ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপের লিডার। ব্যথা পেলে নিজেই সেই ব্যথার জায়গায় মলম দেয়। যুক্তরাষ্ট্রের 3 নাম্বার ধনীর কিতাব পাইছে। বাংলাদেশ এমআর কোম্পানির বোর্ড চেয়ারম্যান সজল চৌধুরী কখনো মদে হাত দেয়নি, আজকে সেই ছেলে মদ খেয়ে মাতলামি করছে। আদনান বলল, চল তোকে ইসরাতের কাছে নিয়ে যাব বলে বডিগার্ডদের ইশারা দিল সজলকে ধরার জন্য। সজলকে বডিগার্ডরা এসে ধরে গাড়িতে উঠিয়ে দিল। রাত 2টা বাজে। সজলের হুঁশ ফিরল। পাশে ফিরে দেখে আদনান চেয়ারে বসে ঘুমাচ্ছে। নিজের গা থেকে কম্বল সরিয়ে ধীরে ধীরে পা ফেলে বেলকনিতে গিয়ে দোলনায় বসল। সজল আকাশের দিকে তাকিয়ে বলছে, সৃষ্টিকর্তা, আমার জন্য যা নিষিদ্ধ তার প্রতি এত মায়া ভালোবাসা কেন দিলা? তুমি তাকে আমার করে দাও, তাকে আমি হালালভাবে কাছে চাই। আদনান সজলের পাশে বসে কফির মগ এগিয়ে দিল। কফিটা খেয়ে নে, তাহলে তোর মাথাটা ব্যথা কমবে। সজল কফির মগটা হাতে নিয়ে চুমুক দিল। জিজ্ঞেস করল, তোকে কে বলল আমি যে এখানে? আদনান, একজন স্টাফ কল দিয়ে বলছে। আমি তখন অফিস ছিলাম, গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, গিয়ে দেখি তোর এই অবস্থা। তোকে এরকম বেপরোয়া হতে কখনো দেখি নাই। সজল, নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারছি না, বেপরোয়া হয়ে যাচ্ছি। ইসরাতকে এতটা কাছে পেয়ে আমি নিজেকে ওর মাঝে হারিয়ে ফেলছি। আমার জান পাখিটা অনেক বড় হয়ে গেছে। আদনান, ও তো এখনো অনেক ছোট, বয়সটাও খুব কম। চেয়ারম্যান সাহেব তার মেয়েকে কখনো তোর কাছে বিয়ে দিবে না। 7-এ পড়ে, সব কিছুই তো জানিস। তাই তোকে বলছিলাম 3-4 বছর পরে দেশে আসিস। তুই আসলে যে নিজেকে সামলাতে পারবি না তা তো আমি আগে থেকেই জানতাম। সজল, এত কিছু আমি জানি না। আমার ইসরাতকে দরকার, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ইসরাতকে কাছে পেয়ে বেপরোয়া হয়ে গেছি, ওকে আমার করেই নিতে হবে যে কোনো কিছুর বিনিময়ে। আদনান বলল, একটু ধৈর্য ধর, এখন কি করা যায়? এই মুহূর্তে কি ওকে বিয়ে করা ঠিক হবে? ঠিক হবে কিনা ভুল হবে সেটা আমার দেখার বিষয় না। 1 সপ্তাহ পর অস্ট্রেলিয়া বিজনেসের কাছে যেতে হবে, মিটিংটাতে আমাকে অ্যাটেন্ড করতে হবে। অ্যাসিস্ট্যান্ট দিয়ে কাজ হবে না, আমি দেশে ফিরে ওকে বৈধভাবে আমার করে নিব। আদনান, ভাবিকে 2 ঘন্টার জন্য কাছে কিভাবে পেলি? চেয়ারম্যান সাহেব তো তার মেয়েকে একা কখনোই ছাড়ে না। সজল সব কিছু খুলে বিস্তারিত বলল। আদনান, ভাই তোরে স্যালুট, ছোট্ট ভাবিটার উপরে এখনই জুলুম শুরু করে দিয়েছিস। সজল, আমার বউয়ের সাথে আমি যা খুশি তা করব, তোদের কি রে শালা? আদনান, জামালকে কিভাবে রাজি করাবি? ভাবি কি কখনো বিয়ে করতে রাজি হবে? সজল, জামালের সাথে আমি এই বিষয়ে কথা বলে নিব। ইসরাতকে বিয়ের বিষয়ে কিছু জানাবো না। আমাকে পাগলের মতো ভালোবেসে যেদিন ও নিজেই আমাকে কাছে পেতে চাইবে সেদিন ওকে সবটা জানাবো। আদনান, তাহলে বিয়েটা করবি কেন? 2-3 বছর যাক, আর একটু বড় হোক, তারপর বিয়েটা করিস। সজল, তুই বোঝার চেষ্টা করছিস না, ওকে কাছে পেলে বেসামাল হয়ে পড়ি। আমি চাই না হারামভাবে ওকে ছুঁয়ে ওর গায়ে কলঙ্ক দিতে। আমি চাই আমার প্রতিটি ছোঁয়া ওর জন্য হালাল হোক, বৈধভাবে ওকে আমি চাই। আদনান আর কিছু বলল না। এই ঘাটতারা যা বলবে তা করেই ছাড়বে, বুঝিয়ে লাভ হবে না। জামালকে কল দিয়ে ওর বাড়িতে আসতে বলল।